আসসালামু আলাইকুম, সবাই আসছো? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, ঠিক আছে। তো আজকে তোমাদের নতুন একটা টপিক, আগের টপিক তোমাদের ওখানেই শেষ। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ওই রিলেটেড কোনো প্রবলেম আছে তোমাদের? আর ক্লাস নোটটা আমি আপলোড করে দিয়েছি, তোমরা দেখবা যে পাবা ইয়াতে, তোমার ক্লাসরুমে আছে ক্লাস নোটটা। সো আজকে বেসিক্যালি আমরা দেখবো হলো গিয়ে এলিমেন্টারি কোয়ান্টাম ফিজিক্স, এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো এর আগের ক্লাস পর্যন্ত আমরা যা যা আছে সেটা সবই আপলোড করা আছে। তো এটা একটা নতুন টপিক। আজকে আমরা জাস্ট বেসিক জিনিসগুলো দেখবো কোয়ান্টাম ফিজিক্স এর, কি কি জিনিস করানো হয়। হুম। তো প্রথমে হলো গিয়ে লার্নিং লেসন আউটকামস, মানে এখান থেকে আমরা কি কি শিখতেছি বা লার্নিং আউটকামস বলা যেতে পারে। তো ফার্স্ট অফ অল যেটা দেখতেছি আমরা যে লাইট অ্যাজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিভাবে কাজ করে, তারপর ওয়েভ নেচার অফ ইলেকট্রনস, ডি ব্রগলিস রিলেশনশিপ, কোয়ান্টাম স্ক্যাটারিং, তারপর ওয়েভ ফাংশন, শ্রোডিঙ্গার ইকুয়েশন, 1D পটেনশিয়াল ওয়েল, ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েল, confined electron in a finite potential energy well, তারপর হলো finite square well, potential step and potential barrier, Heisenberg's uncertainty principle, quantum tunneling effect, application of tunneling effect in semiconductor devices, 3D infinite potential well, potential box, three quantum numbers, finally quantum mechanics and its application, মানে এটার অ্যাপ্লিকেশনটা কোথায় ইউজ করা যেতে পারে। তো এই জিনিসগুলো আমরা এখানে দেখবো আসলে আমাদের এই ইয়াতে চ্যাপ্টারে। তো কোয়ান্টাম মেকানিক্স আসলে ফিজিক্সের টপিক, জিনিস আসলে পুরোপুরি বলতে হয় কোয়ান্টাম মেকানিক্স এর মেইন কনসেপ্টটাই হলো ফিজিক্স থেকে আসছে। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কিভাবে কাজে লাগানো যেতে পারে কোয়ান্টাম মেকানিক্স? আসলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যখন শুরু হয় তখন আসলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা তোমার ধরো এনি কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বলো বা তোমার ধরো সিভিল ইঞ্জিনিয়ারিং বলো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলো, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বলো, আম, তোমার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বলো, এনি কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং আর দ্য ব্রাঞ্চ অফ মেজর সাবজেক্টস। মানে মেজর সাবজেক্ট হলো সায়েন্সের তিনটা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এই তিনটা হলো মেজর সাবজেক্ট। মানে এই যে ইঞ্জিনিয়ারিং জিনিসগুলো সেগুলো সব ব্রাঞ্চেস অফ দিস সাবজেক্ট। ফিজিক্স, কেমিস্ট্রি বলো, ম্যাথমেটিক্স, এই তিনটারই ব্রাঞ্চ হলো গিয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে যে তোমার ফিজিক্স লাগবে না তা না। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অনেক ক্ষেত্রে বা ইনফ্যাক্ট যখন তুমি হায়ার স্টাডিজে দেখবা তখন সেটা আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্পেসিফিক ডোমেইন থাকে না, সে পরবর্তী ডোমেইনে সেটার সাথে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সব জিনিসগুলাই একত্রিত হয়ে যায়। তো সেই জন্য আমরা যেটা করি সেটা হলো কি আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়তে গেলে ফিজিক্স এর কিছু পার্ট দরকার হয়। ফিজিক্স এই জন্য ফিজিক্স এর কিছু জিনিস দরকার, ফিজিক্স এর সম্পূর্ণ পার্ট দরকার হয় না, কারণ ফিজিক্স ইটসেলফ এ বিগ বিগ ভাস্ট সাবজেক্ট। সো ফিজিক্স এর সকল পার্ট গুলো নিয়ে আলোচনা করাও যায় না, আর আলোচনা করা লাগেও না। আমরা যে সকল পার্ট গুলো আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কাজে লাগে সেই সকল পার্ট গুলো আমরা ফিজিক্স এ আলোচনা করি। তো এরই মধ্যে আমরা কোয়ান্টাম মেকানিক্সটা অ্যাজ এ ফিজিক্স তোমরা পড়ে আসছো 1-1 বা 1-2 তে, যে কোয়ান্টাম মেকানিক্স কিভাবে কাজ করা যেতে পারে, তার কাজ হয় কিভাবে। আমরা আজকে এই চ্যাপ্টারে যেটা দেখবো সেটা হচ্ছে এই কোয়ান্টাম মেকানিক্সটাকে কিভাবে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কাজে লাগাতে পারি, বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কোয়ান্টাম মেকানিক্স গুলো কিভাবে কাজে লাগানো যেতে পারে, বিশেষ করে ডিভাইস ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। এটাই মেইন উদ্দেশ্য থাকবে আসলে। তো এটা দেখার জন্য কিছু রিক্যাপ দরকার বা কিছু ফান্ডামেন্টাল টপিকস জানা দরকার, কারণ একদম শুরুতেই এই ফান্ডামেন্টাল টপিকস সম্বন্ধে একটু জানতে পারলে পরবর্তীতে আমরা এর কনসেপ্ট গুলো ধরতে পারবো। এর বেশিরভাগ জিনিসই তোমরা 1-2 তে পড়ে আসছো, যে তোমার এখানে যা দেখানো হবে, কিন্তু এটার অ্যাপ্লিকেশনটা পড়ো নাই তোমরা। 1-2 তে জাস্ট ফিজিক্স বেস জিনিসগুলো পড়ে আসছো, কিন্তু কিভাবে সেটাকে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বা ডিভাইস ফিজিক্স এর ক্ষেত্রে কাজে লাগাবো সেই জিনিসগুলো ওখানে ওভাবে দেখানো হয়নি। তো ফিনোমেনা কিছু আছে, যেমন ধরো ক্লাসিক্যাল ফিজিক্স এর ফেইল টু এক্সপ্লেইন হলো স্ট্যাবিলিটি অফ অ্যান অ্যাটম, স্পিরাল বা স্পেকট্রাল সিরিজেস অফ হাইড্রোজেন অ্যাটম, ব্ল্যাক বডি রেডিয়েশন। একটা ব্ল্যাক বডি রেডিয়েশন কিভাবে হয় সেই জিনিসটা ফিজিক্স ক্লাসিক্যাল মেকানিক্স ফেইল টু এক্সপ্লেইন করতে ফেইল হয়। পরবর্তীতে ম্যাক্স প্ল্যাঙ্ক in 1900 at a meeting of German Physical Society read his paper on the theory of energy distribution law of the normal spectrum. This was the start of the revelation of the physics, for example, the start of the mechanics. 1900 সালের শুরুতে ম্যাক্স প্ল্যাঙ্ক, মেইনলি ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম ফিজিক্স এর মানে মানে বেসটা তৈরি করে। এরপর আলবার্ট আইনস্টাইন আছেন, শ্রোডিঙ্গার আছেন, অনেকে আছেন, ফার্মি আছে, অনেক
বিখ্যাত বিখ্যাত সায়েন্টিস্টরা এই কোয়ান্টাম ফিজিক্স কে করেছিল, এবং কোয়ান্টাম ফিজিক্স ইজ দ্য বেস অফ নাও এ ডেজ ফিজিক্স। এখন আমরা যে ফিজিক্সটা পড়তেছি সেই ফিজিক্সটার বেসটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স। 1900 সালের আগে ছিল হলো গিয়ে নিউটনিয়ান ফিজিক্স, নিউটনিয়ান ফিজিক্স দিয়ে যেটা ব্যাখ্যা করে থাকে সে সকল জিনিসগুলো, কিন্তু যতই ডাইমেনশন ছোট হতে থাকে ততই কোয়ান্টাম ফিজিক্সের প্রমিনেন্স বেড়ে যেতে থাকে। 1900 পর এই যে 2020-এ এসে আরেকটা ফিজিক্স তৈরি হচ্ছে, আরেকটা ফিজিক্স বা ন্যানো লেভেল ফিজিক্স তৈরি হচ্ছে, যেটাও আরেকটা নতুন এলিমেন্টারি বা নতুন রিভলিউশন তৈরি করতেছে। ঠিক আছে, ফিজিক্সের আমরা যদি পার্ট দেখি তাহলে প্রথমে হলো গিয়ে তোমার গ্যালিলিয়ান ফিজিক্স, যেটা বলা হয়ে থাকে গ্যালিলিয়ান ফিজিক্সটাকে পরবর্তীতে সারকাম গ্যালিলিয়ান ফিজিক্সটাকে ওভারকাম করলো হলো তোমার নিউটনিয়ান ফিজিক্স, নিউটনিয়ান ফিজিক্সটাকে ওভারকাম করতেছে কোয়ান্টাম ফিজিক্স, কোয়ান্টাম ফিজিক্সকে পরবর্তীতে ওভারকাম করে বা কোয়ান্টাম ফিজিক্সের কিছু ফ্লস যেগুলো আছে, ফ্লস ঠিক বলা উচিত না, কোয়ান্টাম ফিজিক্সের কিছু কারেকশন বা মডিফিকেশন বলা যেতে পারে, যেটা হলো গিয়ে তোমার ন্যানোফোটনিক্স ফিজিক্স বা ন্যানো ফিজিক্স যেগুলো বলা যেতে পারে। ঠিক আছে, সো আমরা কেন পড়তেছি, কারণ এই যে সকল জিনিসগুলাই তুমি গ্যালিলিয়ান ফিজিক্স থেকে শুরু করে ন্যানো ফিজিক্স পর্যন্ত সকল জিনিসগুলাই তোমার তোমার যে ম্যাটেরিয়াল আছে সেই ম্যাটেরিয়াল ডিজাইন বা ম্যাটেরিয়াল তৈরি করা বা ডিভাইস তৈরি করার ক্ষেত্রে কাজে লাগে। ওকে, তো it is a generalized of classical physics that includes classical law as a special case. Quantum physics extends the range of the reason of a small dimension, মানে কি স্মল ডাইমেনশনের রেঞ্জটাকে আসলে বাড়াইতে আসলে বেসিক্যালি এটা একটা ম্যাগনিফায়ার হিসেবে কাজ করে, যেটা নিউটনিয়ান ফিজিক্স ঠিকমতো বলতে পারে না সেটাই কোয়ান্টাম ফিজিক্স ব্যাখ্যা করতে পারে। নিউটনিয়ান ফিজিক্স বলতে পারে না যে কিভাবে কম্পাউন্ড এফেক্ট হতে পারে, and according to the Newtonian physics particle cannot itself as a wave as also a particle, কোন একটা জিনিস পার্টিকেল এবং ওয়েভ দুটাই একসাথে দেখাতে পারে না বা হতে পারে না, কিন্তু কোয়ান্টাম ফিজিক্স বলে না হতে পারে, যখন সেটা রেঞ্জটা ছোট হয়ে যায়, রেঞ্জ যত ছোট হয়ে থাকে তখন সেটা পার্টিকেল হিসেবে কাজ করে। এই জিনিসগুলো তোমরা জানো, এটা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, যে তোমরা ম্যাক্স প্ল্যাঙ্কের ইকুয়েশন, তারপর হলো গিয়ে প্রোটন ফোনন, তো এই জিনিসগুলা আমাদের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ খুব কাজে লাগবে, বিশেষ করে ফোটন ফোনন এগুলা, সোলার সেল, অপটো ইলেকট্রিক্যাল ডিভাইস যেগুলা, সোলার সেল, তারপর হলো গিয়ে ফটো ডিটেক্টর, এক্স-রে ডিটেক্টর, এক্স-রে যে করে সেটা যে ডিটেকশন করে সেই এক্স-রে ডিটেক্টর, তারপর হলো গিয়ে ফোটনিক্স, ন্যানো ফোটনিক্স, বায়োফোটনিক্স, বায়োসেন্সরস, অল দিস ডিভাইসেস। এই যে তোমরা সুন্দর মতো গ্লুকোমিটার তৈরি করো, গ্লুকোমিটারে কি হয়, একটা ব্লাড ড্রপ দাও সাথে সাথে তোমার রেঞ্জ বলে দেয়, কিভাবে কাজ করে জিনিসটা। all these are electronic devices, ইলেকট্রনিক জিনিসগুলো দিয়ে কাজ করা হচ্ছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে যে বড় বড় পাওয়ার স্টেশন বা পাওয়ার রড না, these are also ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই যে তোমার এক্স-রে মেশিন তৈরি করতেছে, এক্স-রে মেশিন নষ্ট হলো, সেগুলো কে ঠিক করে? কখনো মাথায় আসে যে এত এত হসপিটাল আছে, এত এত ডায়াগনস্টিক সেন্টার আছে, এত এক্স-রে মেশিন আছে, এত কিছু আছে, কখনো যদি নষ্ট হয় তাহলে কে ঠিক করে সেটা? এগুলো এগুলো ঠিক করতে হয় না, সারা জীবন খালি চলতেই থাকে? জি স্যার, ঠিক। তো ঠিক করতে গেলে তোমাকে এর 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 ইয়ার জানতে হবে না, ডায়াগ্রাম জানতে হবে না, যে কিভাবে কাজ করে? আদারওয়াইজ তুমি ঠিক করতে পারবে একটা এক্সট্রা মেশিন বা ধরো ওই জিনিসগুলো যেগুলো আসে, তাহলে তুমি যদি জানতে হয় তাহলে তোমাকে তো বুঝতে হবে যে এক্সট্রা মেশিন কিভাবে কাজ করে, ফিজিক্সটা জানতে হবে। তো কোনো কিছু যদি ঠিক করতে যাও তাহলে আগে তোমাকে জানতে হবে কিভাবে কাজ করে, আদারওয়াইজ তুমি ঠিক করবে কিভাবে এটাকে? ঠিক আছে, সো অল ফিজিক্স ইজ দ্য বেস অফ অল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমি আগেই বলছি যে দিস ইজ দ্য মেইন রুট অফ দ্য সায়েন্স, সায়েন্সের তিনটা রুট বেসিক্যালি, ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্স। সো এইচ দেওয়া আছে 6.625 10 to the minus 34 joule per second, এটা আমরা জানি। It is able to explain photoelectric effect, black body radiation, Compton effect, and emission of line spectra. The most outstanding development in modern science was the conception of quantum mechanics in 1925. The new approach was highly successful in by explaining about the behavior of the atom, molecule, and nuclei. তো প্রথম যেটা সেটা হলো photoelectric effect, the emission of electron from a metal plate when illuminated by a light or any other radiation of any wavelength or frequency suitable is called a photoelectric effect. The emitted electrons are called as photoelectrons. বেসিক কনসেপ্টটা কি? বেসিক কনসেপ্টটা হলো যে তোমার ধরো এটা একটা ভ্যাকুয়াম আছে, সে ভ্যাকুয়াম আমরা একটু দেখি। So this is a laser. ঠিক আছে, এখানে একটা ইভাকুয়েটেড যদি আমরা করি তাহলে দেখো এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে এটা হলো মেটাল প্লেট, এটা হলো মেটাল প্লেটের ক্ষেত্রে তোমার যদি আমরা একটা লেজার ফেলি,
বা একটা লাইট ফেলি, যেটা হয় সেটা কি করে, সেই লাইটটা এই মেটাল প্লেট থেকে একটা ইলেকট্রনকে ইমিট করে এই ইলেকট্রনটা এই দিকে এসে কালেক্ট হয়, এবং এখানে যে কালেক্ট হচ্ছে তখন সেখানে ভোল্টমিটার যে দেখতে পাচ্ছ। আবার যদি তুমি ভোল্টেজটা বাড়ায় দাও তাহলে দেখবা যে এখান থেকে এর পরিমাণ বাড়তেছে, আর ভোল্টেজটা কমায় দাও তাহলে সেটা পরিমাণ কমে যাচ্ছে, আর ভোল্টেজটা কমাতে কমাতে এমন এক পর্যায়ে নিয়ে যাও যখন আর এখান থেকে কোনো ইমিট হচ্ছে না। ওকে, সো দিস আর অল কনসেপ্ট অফ ফটো ইলেকট্রন বা ফটো ইলেকট্রিক এফেক্টের একটা কনসেপ্ট, যে কিভাবে কাজ করে ফটো ইলেকট্রিক এফেক্ট। এক্সপেরিমেন্টাল ফাইন্ডিং, দিস আর অলসো এক্সপেরিমেন্টাল ফাইন্ডিং। এক্সপেরিমেন্টাল ফাইন্ডিং যেটা বলে সেটা দেয়ার ইজ নো টাইম lag between arrival of light at the middle surface of the emission of the photoelectrons when the voltage is increased to a certain value. When the voltage is increased to a certain value, আমরা ইয়াতেই যাই, প্রেজেন্টার মোডেই যাই, আসলে বুঝতে অসুবিধা হচ্ছে। সো তাহলে যেটা বলতেছে, there is no time lag between the arrival of light at the metal surface and the emission of the photoelectron. When the voltage is increased at a certain value like V naught, the photocurrent reduces to zero. Increase in intensity increase the number of the photoelectron, but the electron energy are remaining same. মানে হচ্ছে একটা নির্দিষ্ট ভোল্টেজের পরে তুমি সেখান থেকে ফোটো কারেন্ট পাচ্ছ, এবং এই ফোটো কারেন্টের ইন্টেন্সিটি যদি যতই বাড়ো না কেন, এটা ভোল্টেজ ডিপেন্ডেন্ট না, মানে intensity of increase can be increased but the electron energy remains same. ওকে, তো আরেকটা হচ্ছে ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি অফ লাইট ইনক্রিজেস দ্য এনার্জি অফ দ্য ইলেকট্রন এট ফ্রিকোয়েন্সি বিলো এ সার্টেন ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি, নো ইলেকট্রনস আর ইমিটেড, কোনো ইলেকট্রন এখানে ইমিটেড করা হয় না। তো এইটার জন্য আমরা যেটা দেখবো, একটু বইটা দেখে আসবো। আমরা যদি এলিমেন্টারি কোয়ান্টাম ফিজিক্স এর বইটা দেখি, কাসাভের বই বেসিক্যালি এটা, কাসাভের বইয়ে যেটা হচ্ছে সেটা হলো এই জিনিসটা, একটা একটা হচ্ছে কি, যে ইন্টেন্সিটি যতই বাড়ুক না কেন আমরা যেটা পাচ্ছি সেটা হলো কি, এখানে দেখো একটা নির্দিষ্ট ভোল্টেজের পরেই তার ইন্টেন্সিটি বাড়া শুরু হচ্ছে, বা এরপরে যেটা ভোল্টেজ বাড়ছে তার ইন্টেন্সিটি তত বাড়তেছে। আর এখানে যে ভোল্টেজটা দেখো একটা নির্দিষ্ট ভোল্টেজ স্যাচুরেটেড আছে, কিন্তু ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট। যেমন ধরো একবার যদি রেড লাইট দাও, একবার যদি ব্লু লাইট দাও, একবার যদি গ্রিন লাইট দাও, তাহলে দেখা যাবে এক এক ফ্রিকোয়েন্সির জন্য তার স্টার্টিং বা স্টপিং ভোল্টেজ এক এক রকম, কিন্তু একটা পর্যায়ে স্যাচুরেশন হয়ে যাওয়ার পর আই, বেসিক্যালি আই কিন্তু এখানে ইন্টেন্সিটি বোঝাচ্ছে, মানে মানে আই হলো কারেন্ট, এবং এই এই আইটা বোঝাচ্ছে ইন্টেন্সিটি, কোন ইন্টেন্সিটিতে সে কাজ করতেছে। ওকে, তাহলে আমরা বলতে পারি এই ইকুয়েশনটা কিভাবে বলতে পারি, যে একটা নির্দিষ্ট ভোল্টেজ যাওয়ার পর আমরা এর কিনেটিক এনার্জি শুরু হচ্ছে, তাই না? তাই আমরা বলতে পারি হাফ এম ভি স্কয়ার, এর আগ পর্যন্ত সে স্ট্যাটিক, একটা নির্দিষ্ট ভোল্টেজ যাওয়ার পর সে কিনেটিক এনার্জি হচ্ছে, এবং এটি হচ্ছে তার কিনেটিক এনার্জি ম্যাক্সিমাম। এর আগে ছিল কিনেটিক এনার্জি জিরো। ঠিক আছে, এখানে মিউটা হচ্ছে তোমার ভেলোসিটি আর কিনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন জাস্ট অফ দ্য ফোটন। তাহলে ই ভি নট ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার ইকুয়ালস টু কে এম মিনিমাম। ওকে, তো এখান থেকে যদি আমরা দেখি এখানে কে এম এর সাপেক্ষে ফ্রিকোয়েন্সি দেখো, যেটাই ফ্রিকোয়েন্সি হোক না কেন, ফ্রিকোয়েন্সি যেটাই থাকুক না কেন, তার স্লোপটা কনস্ট্যান্ট। মানে কে এম এবং ফ্রিকোয়েন্সি যদি আমরা আঁকি, যেমন দেখো এখানে কে এম এবং ফ্রিকোয়েন্সি যদি আমরা আঁকি মিউ ইকুয়ালস টু এফ বাই সি যদি দিই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে কি, যে ফ্রিকোয়েন্সির সাপেক্ষে এটা একটা কনস্ট্যান্ট স্লোপে যাচ্ছে। এই কনস্ট্যান্ট স্লোপটাকে বলা হয়ে থাকে তোমার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এইচ, এইচ দ্বারা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বোঝায়। মানে কে এম ইকুয়ালস টু এইচ এফ, এইচ এফ কোনটা, এইচ এফ হলো ফ্রিকোয়েন্সি, যে কোনো ফ্রিকোয়েন্সি, আর এফ নট হলো সেই ফ্রিকোয়েন্সি যে ফ্রিকোয়েন্সিতে একটা ফোটন ইমিট হবে। ঠিক আছে, এই দুটার পার্থক্যটাই হচ্ছে রেজাল্টেন্ট কে এম। ওকে, এফ নট হচ্ছে সেই ফ্রিকোয়েন্সি যে ফ্রিকোয়েন্সিতে একটা ফোটন ইমিট হবে, আর এফ হলো যে কোনো ফ্রিকোয়েন্সি। তাহলে কে এম কি, ফোটন ইমিটেড ইলেকট্রন ম্যাক্সিমাম কে এম। আর এই দুটার যে মানে স্লোপ, সে স্লোপটাকে বলা হয় কনস্ট্যান্ট এইচ, যাকে বলা হয় প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এবং এর ভ্যালু হলো 6.6 × 10⁻34 জুল সেকেন্ড। ঠিক আছে, আর ওয়ার্ক ফাংশন হচ্ছে যেই পরিমাণ এনার্জি প্রয়োজন হয়, এমন ধরো এই ছবিটা যদি আমরা দেখি, খেয়াল করে দেখো একটা লাইট ওয়েভ যদি এখানে পড়ে, তাহলে যেটা করে সে মেটাল সারফেস থেকে একটা ইলেকট্রনকে ফ্রি করে দেয়। এই যে যেই পরিমাণ এনার্জি প্রয়োজন হয় একটা ইলেকট্রনকে ফ্রি করে দেওয়ার জন্য, যে মানে একটা ইলেকট্রন যেটা ছিল আগে ছিল 0.5 পজিশন থেকে পটেনশিয়াল এনার্জি 0 থেকে ফ্রি ইলেকট্রন, মানে পটেনশিয়াল এনার্জি যেখানে তার 0, সেখান থেকে কিনেটিক এনার্জি প্রয়োজন করতে যে পরিমাণ এনার্জির প্রয়োজন হয় তাকে আমরা বলছি ওয়ার্ক ফাংশন। তাহলে ওয়ার্ক ফাংশনকে আমরা সংজ্ঞায়িত করতে পারি এইভাবে, যে ফাই ইকুয়ালস টু এইচ এফ নট, ফাই ইকুয়ালস টু এইচ এফ নট আমরা বলতে পারি, ফাই হলো ওয়ার্ক ফাংশন, এটা সমান বলতে পারি এইচ এফ নট। ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার ফোটন ফ্লাক্স ডেনসিটি, মানে প্রতি একক হারে কি পরিমাণ ফোটন জেনারেট হচ্ছে।
E photon equals to hf, p equals to h by lambda, p equals to h by lambda হয় তাহলে photon flux density হলো h into f, যেখানে photon flux হলো del nph, যেটা হলো net number of photon crossing an area a, net number of photon crossing an area a at time t, তাহলে সেখান থেকে photon flux density আমরা বের করতে পারি। তো একটা অঙ্ক দেখি আমরা, energy of a blue photon, what is the energy of a blue photon that has wave of 450 nanometer? একটা ব্লু ফোটনের এনার্জি বের করতে বলা হয়েছে, যারটা ওয়েভলেন্থ হচ্ছে 450 ন্যানোমিটার। তাহলে ওয়েভলেন্থ দেওয়া আছে, ফোটনের এনার্জি বের হবে hf, hc বাই ল্যাম্ডা 4.4 × 10⁻⁹ জুল, যেটা যদি ভাগ দিই তাহলে 2.75 ইলেকট্রন ভোল্ট হলো ব্লু ফোটনের এনার্জি। আচ্ছা আরেকটা অঙ্ক দেখি আমরা, ইন এ ফটোইলেকট্রিক এক্সপেরিমেন্ট গ্রিন লাইট, বলে দিচ্ছে গ্রিন লাইট উইথ এ ওয়েভলেন্থ অফ 522 ন্যানোমিটার is the longest wavelength radiation that can cause a photo emission electron from a clean sodium surface। আমরা যদি ছবিটা আঁকি তাহলে ছবিটা হচ্ছে অনেকটা এরকম, যে এখান থেকে যে লাইটটা পড়তেছে এটা এই যে এই সারফেস আছে, এই সারফেস থেকে একটা ইলেকট্রনকে ইমিট করতেছে, এই ইলেকট্রনটাকে ইমিট করে এই পজিশনে আসতেছে, এবং এখান থেকে আমরা ভোল্টেজ যদি দেখি তাহলে সেখান থেকে আমরা একটা ভোল্ট মিটার কানেক্ট করে দেখতে পারবো। এই যে সারফেস, সেই সারফেসটা হচ্ছে সোডিয়াম সারফেস, আর যে লাইটটা পড়তেছে সেটা হলো গ্রিন লাইট। ঠিক আছে, গ্রিন লাইট পড়তেছে যেখান থেকে একটা ইলেকট্রন ইমিট হয়ে এদিকে আসতেছে। তাহলে বলছে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ফাংশন অফ দ্য সোডিয়াম, দ্য ওয়ার্ক ফাংশন 5 বের করতে বলা হয়েছে। ওয়ার্ক ফাংশন আমরা জানি phi equals to EC by lambda naught, phi equals to HF, HF equals to কি ছিল HF naught, phi equals to আমরা জানতাম HF naught, HF naught যদি হয়ে থাকে F naught equals to আমরা বলতে পারি HC by lambda naught। ঠিক আছে, lambda naught, আর যেহেতু এটা E দিয়ে গুণ করে দিচ্ছি তাতে করে আমরা কি ইলেকট্রন ভোল্টে বের করতে পারি। এই যে ইলেকট্রন ভোল্টে আসলো, এইটা হলো কি ওয়ার্ক ফাংশন, মানে 2.34 ইলেকট্রন ভোল্ট প্রয়োজন হবে তার একটা ইলেকট্রন এখান থেকে ইমিট করে এদিকে আসছে। সেকেন্ডটা বলছে if UV light radiation of wavelength 250 nanometer is incident to the sodium surface, what will be the kinetic energy of the photo emitted electron? মানে যদি বলে যে 522 না 250 মিলি ন্যানোমিটারের একটা UV লাইট যদি পড়ে এখানে, তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে, যদি ইউভি লাইট পড়ে তাহলে যেটা হবে সেটা হচ্ছে তোমার তখন কিনেটিক এনার্জি হবে hc by e lambda, যেটা হলো ইউভি লাইট মাইনাস ফোটন এনার্জি। The energy of the incoming photon is hc by lambda, so the excess energy over et goes to the kinetic energy of the electron। মানে কি, যে একটা ফোটন বের হয়ে যেতে তোমার এনার্জি লাগে হলো কি 2.38 ইলেকট্রন ভোল্ট, আর তোমার এর আগ পর্যন্ত কোনো ফোটন ইমিট হবে না, তাহলে এক্সেস এনার্জিটা কোথায় যাবে? ফোটন ইমিট করার কাজে লাগবে। তাহলে আমরা বলতে পারি hc by e lambda, যেখান থেকে ল্যাম্ডা দেওয়া আছে 250 ন্যানোমিটার, তাহলে বসা এটা থেকে বিয়োগ করলাম কাকে, এই পাইটাকে, তাহলে যেটা বিভব ডিফারেন্স থাকবে সেটাকে আমরা বলতেছি কি, এই পরিমাণ এনার্জি সে রেডিয়েট করবে যদি 250 ন্যানোমিটার ওহমের একটা ইউভি লাইট পড়ে। কিন্তু যদি 522 এর বেশি হয়ে যায় তখন কিন্তু আর, মানে 522 পড়লে একটা ফোটন ইমিট হবে এবং তার জন্য এনার্জি হবে 2.38 ইলেকট্রন ভোল্ট। এর আগে সফল কিছুর জন্য ফোটন ইমিট হবে, মানে ফোটনের এনার্জি হবে কিন্তু সেখান থেকে কোনো ফোটন ইমিট হবে না। ঠিক আছে, কিনেটিক এনার্জি জাস্ট ট্রান্সফার হবে কিন্তু কোনো ফোটন ইমিট হবে না। ফোটন ইমিট হবে তখনই যখন 522 ন্যানোমিটারের একটা লংগেস্ট ওয়েভলেন্থ যাবে। Suppose the UV length is 250 nanometer at intensity of atho. If the emitted electron are collected by the applied positive bias in the opposite size, what will be the photoelectric current density? ঠিক আছে, photoelectric current density এখান থেকে বের করছে যে এত অ্যাম্পিয়ার, একটু আগে আমরা বের করে আসছি। ফোটন ইন্টেন্সিটিকে ই দিয়ে যদি গুণ করে দিই তাহলে photoelectric current density বের হয়ে আসবে। আমরা যে ফোটনকে যদি ই দিয়ে চার্জকে দিয়ে গুণ করে দিই তাহলে তোমার যেটা পাবো সেটা হলো কারেন্ট ডেনসিটি, মানে অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার, এই পরিমাণ কারেন্ট প্রয়োজন হবে। বুঝা গেছে এই অঙ্কটা সবার? Yes, sir. ঠিক আছে, তাহলে আজকে এইটুকু পর্যন্ত, আমরা কম্পাউন্ড এফেক্টে আর যাব না আজকে, আমরা আজকে এইটুকু পর্যন্তই দেখি যে এখানে একই জিনিস এখানে ব্যাখ্যা করা হয়েছে যে এইচ মিউ মাইনাস মিউ নট কিভাবে আসছে, যখন মিউ মিউ নটের থেকে বড় তখন নো ফটো ইলেকট্রিক এফেক্ট। ঠিক আছে, আর যদি মিউ মিউ নট মিউ এর ভ্যালু মিউ নটের থেকে বড় হয়ে থাকে তখনই ফটো ইলেকট্রিক এফেক্ট হবে, এছাড়া এটা যদি এর থেকে বড় থাকে তাহলে কখনোই ফটো ইলেকট্রিক এফেক্ট হবে না, এগুলো মনে রাখতে হবে কিন্তু। আর ভি নট যেটা হলো স্টপিং ভোল্টেজ, equals to h mu by e minus h mu naught by e, the form is like y equals to mx, তো আমরা ফোটন যেটা বলতে পারি সে ফোটনটা হলো কি hc by lambda, all these are equations। ঠিক আছে, সবগুলোই হলো ইকুয়েশন হিসেবে কাজে লাগবে। আচ্ছা, কম্পাউন্ড এফেক্ট আমরা পরে যাব, আমরা আজকে আর কম্পাউন্ড এফেক্টে যাব না, আজকে একটু পর্যন্ত রাখি, কারণ এরপর থেকে তোমাদের মনে হয় মিড টার্ম ব্রেক, তাই না? ঠিক আছে, তো এটুকু পর্যন্তই দেখো, এর অঙ্কগুলো দেখো,
বইয়ের কিছু অঙ্ক আছে, সেগুলো দেখো। এই বইটা কিন্তু নতুন বই, তার ফলে পুরান বইয়ে কিন্তু এই অঙ্কগুলো নাই ওভাবে। তো তোমাদের যে 4th এডিশনে বইটা দেওয়া আছে সেই বইটাই দেখবা। ওকে।